আমি তোমাদের দুটো নাটক আছে, বিভাব সৌম্যমিত্র আর নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আজকে তোমাদের মূলত আমি বিভাব নাটকটি পড়াবার চেষ্টা করছি। বিভাব রচনা করেছেন সৌম্যমিত্র। সৌম্যমিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জন্মগ্রহণ করেছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে। 1915 সালের 22শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1997 সালের 19শে মে। তার এই নাট্য জীবনে এই সময়কালীন অবস্থায় ভারতবর্ষে গণনাট্য আন্দোলন এবং নবনাট্য আন্দোলন শুরু হয়। গণনাট্য কি? গণনাট্য হচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষ, কুলি, মজদুর, চাষি, নিপীড়িত মানুষ, যুদ্ধ বিধ্বস্ত মানুষ, এদের ভয়ঙ্কর এই সভ্যতার সংকটের মধ্যে তারা পড়েছিল, তাদের জীবন কাহিনী নিয়ে তাদের বেঁচে থাকার লড়াইকে হাতিয়ার করেই আমাদের গণনাট্য সংঘ সৃষ্টি হয়েছে। এবং গণনাট্য সংঘ মার্ক্সীয় তত্ত্বে বিশ্বাসী, কিন্তু দীর্ঘদিন এই গণনাট্য চলার পর মানুষের জীবন জীবিকা সম্পর্কেই মূলত তুলে ধরবার জন্য নাটকের যে একটি কুশলী একটা শিল্পসম্মত রূপ আছে, সেটা কিছুটা হলেও বিঘ্ন হচ্ছিল। অর্থাৎ এই গণনাট্য হচ্ছে মানুষের জীবনকে নিয়ে, শুধুমাত্রই মানুষের ভয়ঙ্কর এই কষ্ট দুঃখের কথা, মন্বন্তরের কথা তুলে ধরবার চেষ্টা করেছে। আড়তদারদের, মজুদদারদের নৃশংস লোভ, লালসা, এগুলো তুলে ধরবার চেষ্টা করেছে। কিন্তু সৌম্যমিত্র সহ আরো অনেকে একটি কথা ভাববার চেষ্টা করেছেন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন তুলে ধরবার জন্য নাটকের যে শিল্পসম্মত রূপ তা কিছুটা হলেও বিঘ্ন হচ্ছিল। তাই তারা নবনাট্য আন্দোলন শুরু করেছিলেন। অর্থাৎ গণনাট্য মানুষের কথা বলেছেন আর নবনাট্য মানুষেরই কথা বলেছেন, কিন্তু সেটার মধ্যে শিল্পসম্মত ব্যাপারটা ছিল। এবং 1948 সালে 1 মে সৌম্যমিত্রই বহুরূপী নামক একটি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। সৌম্যমিত্রকে আমরা সবাই চিনি। তিনি একধারে নাট্যকার, একধারে পরিচালক, সর্বোপরি তিনি বিশিষ্ট অভিনেতাও বটে। দেশ বিদেশে অসংখ্য নাটক তিনি করেছেন। তার স্ত্রী সহধর্মিণী, তিনিও একজন বিখ্যাত নাট্যকার এবং নাট্য অভিনেত্রী এবং পরিচালক। তিনি হচ্ছেন তৃপ্তি মিত্র। রাজা অদিপসের কথা আজও আমরা ভুলতে পারি না। এবং তার সুযোগ্যা কন্যা সাউলি মিত্র, সেই নাটপতি অনাথ বর। একটি মেয়ে 5টি নারী চরিত্রের যে এত সুন্দর রূপ দান করেছেন, আমাদের মুগ্ধ করেছে। যাই হোক,
বহুরূপী নাটকটি নবনাট্য আন্দোলনকে এগিয়ে নেবার জন্যই সৃষ্টি হয়েছে। আর প্রথমেই আমরা বলতে পারি তার মাথায় এভাবে এলো কি করে, এই বিভাব নাটকটির উৎসটা কি। বিভাব নাটকের উৎসটা হলো জাপানের কাবুকি থিয়েটারের যে নাট্য উপস্থাপনা তা দেখে সেখান থেকে তিনি এই ভাবনাটাকে এনেছেন। কেন এনেছেন তা আমরা একটু পরে যাচ্ছি। তার আগে আমরা দুটো কথা বলে নেই যে বিভাব কথাটির অর্থ কি। বিশ্বনাথ কবিরাজ বলেছেন, রতি আদি উদ্বোধ লোকে বিভাব কাব্য নাট্যয়। তার মানে কি? অর্থটা হচ্ছে যে লৌকিক জীবনে বা জগতের যে রতি, তার যে রূপ, সেটা যখন নাট্য বা কাব্যে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে বিভাব, অর্থাৎ বিশেষ ভাব। এই বিশেষ ভাবটা কেন তিনি গ্রহণ করলেন? প্রথমে দেখো, এই বিভাবের দুটি অর্থ আছে। প্রথম অর্থটি হচ্ছে আলম্বন। আলম্বনটা কি? নাটকে যে নায়ক নায়িকা কলাকুশলীরা থাকেন তাদের কার্যকলাপ, তাদের প্রেম ভালোবাসা ইত্যাদি। আর দ্বিতীয় হচ্ছে উদ্দীপন। আর উদ্দীপনটা কি? উদ্দীপনটা হচ্ছে সেই নায়ক বা নায়িকা যে রূপসজ্জা করেন, মানে শৃঙ্গার। তোমরা জানো সংস্কৃত কাব্যে এই অলংকার হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়েছে। নায়ক নায়িকার বেশভূষা, দৃশ্যসজ্জা, যার মধ্য দিয়ে আমাদের ভাবমূর্তিটা প্রস্ফুটিত হয়। তাহলে বিভাব দুটি ভাগ রয়েছে। বিভাব কথার অর্থটি হচ্ছে বিশেষ ভাব, তার দুটি ভাব রয়েছে, অর্থাৎ আলম্বন, যাকে অবলম্বন করে নায়ক নায়িকা তাদের কার্যকলাপ করে থাকে। আর উদ্দীপনা হচ্ছে তাদের শৃঙ্গার, তাদের বেশভূষা, উপস্থাপন, এগুলো। তাহলে আমরা প্রথমেই সৌম্য মিত্র সম্পর্কে জানলাম। তিনি নিজেও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং নবনাট্যের সঙ্গে যুক্ত হলেন। তিনি একা নন, তিনি আরো অসংখ্য মানুষকে এর সঙ্গে যুক্ত করেছেন। তার মধ্যে কিন্তু তার স্ত্রী তৃপ্তি মিত্র এবং কন্যা শাওলি মিত্র কিন্তু যুক্ত হয়েছেন পরবর্তীতে। এবার নাটকটা কি করে উপস্থাপনা করা হয়, মানে এই ব্যাপারটা কি, কিভাবে সেটা করব, তিনি দুঃখ করে বলেছেন যে নাটক করতে গেলে আমাদের প্রচুর কিছু দরকার পড়ে। প্রথমে একটা মঞ্চ, তারপরে মঞ্চের সজ্জা, তারপরে আলো, তারপরে সাউন্ড, তারপরে আবহ, তারপরে রূপসজ্জা, দৃশ্যসজ্জা। তার মানে অনেক অর্থের প্রয়োজন। কিন্তু তারা তো শৌখিন নাট্য দল, তারা অর্থ উপার্জন করার জন্য নাটক করেন না, মানুষকে নাটকের মধ্য দিয়ে সমাজ সচেতনতা গড়ে তোলবার জন্য নাটক করেন। তাই সরকার কিন্তু তারা যখন নাটক এইসব অতি কষ্টে সংগ্রহ করেও নাটকের আয়োজন করেন,
সরকারের আদায়কারী খাজনা তল্পিদার গিয়ে হাজির হয় এবং তাদের কাছ থেকে খাজনা নেন, মানে গলায় ফাঁস পরিয়ে নেওয়ার মতো। তিনি দুঃখ করে বলেছেন, যেহেতু আমরা নাটক নিয়ে ব্যবসা করি না, তাই আমাদের কাছ থেকে ওরা খাজনা নেয়। তবুও তিনি আবার যখন বোমকারী বলে বেরিয়ে পড়েন, আরো অর্থ সংগ্রহ করে আবার নতুন করে উদ্যোগ নিয়ে নাটক করবার জন্য, তখন ফেড আপ হয়ে যান, পারেন না। কেননা এই পরিস্থিতিতে তাদের হাতে অর্থ তুলে দেবার মতো লোকের অভাব ছিল। তাই তিনি পুরনো বাংলা নাটক, উড়ে যাত্রা, মারাঠি তামাশা এগুলো ঘেটে তিনি একটি পেঁয়াজ বের করেছেন। সর্বোপরি বলা যায় তিনি রুশ পরিচালক আইজেনস্টাইনের একটা লেখাও পড়েছিলেন। একটা কৌশল, একটা পেঁয়াজ বের করেন যে কি করে এইসব উপকরণ বিহীনভাবে নাটক করা যেতে পারে। শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। আমরা জেনেছিলাম ব্রেক্টের কথা, যে থার্ড ফর্মের নাটক বলে একটি নাটক এসেছিল। আগে তো প্রসেনিয়ম হতো। ব্রেক্টের নাটকে আমরা দেখেছি যে ওই অঙ্গভঙ্গির মধ্য দিয়ে একটা মুক্ত মঞ্চ হলেই তাদের হয়ে যেত। সাধারণ ভাবে কিছু মিউজিকের ব্যবস্থা করা হতো আর মাইকের ব্যবস্থা। তাতে একটা সুবিধাও ছিল যে ভঙ্গিমার মধ্য দিয়ে যদি আমরা তা উপস্থাপন করি, তাহলে আমাদের উপকরণটা লাগছে না। এমনকি অনেকগুলো ক্যারেক্টার, একটি চরিত্রই ভিন্ন ভিন্ন 2-3টি করে চরিত্র করতে পারছে, তাতে অসুবিধা হচ্ছে না। ব্যাসটা হচ্ছে তিনি প্রথমে দেখলেন বাংলা পুরনো নাটক। সেই বাংলা পুরনো নাটকে তিনি কি পেলেন? এক জায়গায় তিনি পেলেন রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে চড়ার ভান করলেন। তাতে কি হলো? আমার ঘোড়াও লাগলো না, রথও লাগলো না, তিনি অভিনয়টা করলেন এবং দর্শক তো মেনে নিল। এই একটা বিষয় তার মাথা প্রথমে এই চিন্তাটা এলো। তারপরে তিনি উড়িয়া দেশের এক যাত্রায় তিনি পেলেন যে রাজা দূতকে আদেশ দিচ্ছেন, তমে গোরা নেই করি চঞ্চল, খবর নেই আসিবি। তার মানে কি? দূতকে বললেন তুমি ছুটে যাও ঘোড়া নিয়ে, খবর নিয়ে তাড়াতাড়ি চলে এসো। দূত কি করলেন? একটি লাঠি দুপায়ের মাঝখানে গলিয়ে দিয়ে হেঁটে করতে করতে তিনি মঞ্চের বাইরে গেলেন। খানিক বাদে আবার ওই একই রকম পদ্ধতিতে তিনি উইন্স দিয়ে আবার সেই একইভাবে প্রবেশ করলেন এবং রাজাকে তিনি খবরটি পরিবেশন করলেন। এবার তাদের হলো কি, এখানেও ঘোড়া লাগলো না, অথচ নাটকের কাজটা হয়ে গেল। কারণ মঞ্চে একটি ঘোড়া তোলা অত সহজ কথা ছিল না। আরেকটি বিষয়, মারাঠি তামাশা, মানে নাটক, তামাশা, যাত্রা, এগুলো একই ধরনের, এক এক জায়গায় এক এক কথা, এক এক নামে ডাকা হয়। মারাঠি তামাশায় তিনি দেখলেন যে একজন চাষি আর
একজন জমিদার। দেখলাম একটা মঞ্চের এক পাশে জমিদারের কাছে চাষি আকুতি মিনতি করছে, তাকে ক্ষমা করে দিতে, মাফ করে দিতে, খাজনা মুকুব করে দিতে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর জমিদার সেই তার দম্ভ নিয়ে তার সাথে হুমড়ি তুমড়ি করছেন। এবার সেই চাষি ব্যর্থ মনোরথ হয়ে, অর্থাৎ কোনো মূল লাভ হলো না ভেবে, সে মঞ্চের পাশ দিয়ে যেতে 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 একটা রাউন্ড দিল, অর্থাৎ তিনি অনেকটা দূর যাচ্ছেন এটা বোঝাবার জন্য মঞ্চের এক কর্নারে এসে তিনি ভগবানের উদ্দেশ্যে কিছু বলবার চেষ্টা করেন, যে ভগবান তুমি আমাকে রক্ষা করো, ইত্যাদি ইত্যাদি। এবার মজার বিষয় হলো, ওই যে নাকি জমিদার সেজেছিল, সে কি করলো, ওই মঞ্চের এক কর্নারে, ওই মঞ্চের ওপরেই কিন্তু তিনি দাড়ি লাগিয়ে নামাবলী গায়ে দিয়ে ওই চাষিকে নানা তর্জনী করে নানা কথা কটূক্তি বলতে লাগলো। আমরা দেখলাম, দেখো ওই জমিদার যে সেজেছে, আবার সেই কিন্তু কিছুক্ষণ পর ওই মঞ্চে দাঁড়িয়েই কিন্তু পুরোহিত সেজে নিল। তাতে কি হলো, আমার একটি লোকেই হয়ে গেল। আমার চাষি যখন ঘুরে এলো, আমরা রাস্তা পেয়ে গেলাম, আবার দেবালয় পেয়ে গেলাম এক কর্নারে। দেবালয়টাকে দেখানোর দরকার নেই, সে তার অভিনয়ের মধ্য দিয়ে, ভঙ্গির মধ্য দিয়ে, কৌশলের মধ্য দিয়ে তা উপস্থাপন করছে। এবার আরেকটি বিষয়, মানে প্রথমে তার মনে একটি সন্দেহ হলো যে এইসব বিষয়গুলো আমাদের নাটকে দর্শক মেনে নেবে তো। তারপরে কিন্তু আবার তিনি আশ্বস্ত হয়েছেন, আশার বাণী শুনিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি কবি, তিনি তো নোবেল পেয়েছেন, নোবেল পুরস্কার পেলেন, অর্থাৎ ইংরেজরা তাকে তো স্বীকৃতি দিল। ঠিক তেমনি আমরা যদি এভাবে নাটকটা উপস্থাপন করতে পারি, হ্যাঁ প্রথম প্রথম হয়তো ওই দর্শকদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু দর্শকরা অভ্যস্ত হয়ে পড়বে। এই যে বিষয়গুলো আমি বলছি, এটা কিন্তু শম্ভু মিত্র নাটকের শুরুতে ফাঁকা একটি মঞ্চে দাঁড়িয়ে ডাইরেক্ট, মানে বিভাগ নাটক করতে যাচ্ছেন এই উপকরণহীন ভাবে, তাই তার ভয়ের থেকে তিনি তার একটা বড় ভূমিকা, দীর্ঘ ভূমিকা ওই দর্শকদের সাথে ডাইরেক্ট কথোপকথন করছেন। এই কথাগুলো সবগুলোই মঞ্চে দাঁড়িয়ে তিনি দর্শকদের বোঝাবার চেষ্টা করছেন। এবং তিনি বললেন, রবীন্দ্রনাথকে যখন মেনেছেন আমাদেরও হয়তো মানবেন। তিনি আবারও বললেন, ওই জাপানের এক কাবুকি থিয়েটার মস্কোতে তাদের থিয়েটার করতে গিয়েছিল, ওটা দেখেছিলেন রুশ দেশীয় এক চিত্র পরিচালক আইজেনস্টাইন। দেখার পর তার না এই কৌশলটা, এই পদ্ধতিটা, আমরা যেমন নৃত্যনাট্যের মধ্য দিয়ে কি করি, জল দাও জল দাও বলছে, যখন চণ্ডালিকায় জল দেওয়া হচ্ছে, সে জল পান করছে, মানে অথচ ওইখানে কিন্তু কোনো হাড়ি বা কলসি বা কিছুই দেখানো হয়নি। সুন্দর একটা উপস্থাপনা এবং দর্শক সেটাকে গ্রহণ করছে। রুশ দেশীয় এই পরিচালক এতে উচ্ছ্বসিত হয়েছেন এবং বাহবা দিয়েছেন। তাহলে ওখানে যদি ওই বিষয়টাকে তারা বাহবা দেয়, তাহলে আমার দেশের দর্শকও এই পদ্ধতিতে নাটক করলে তারা গ্রহণ করবে এবং বাহবা দেবে বলে তিনি একটু যা ভীত ছিলেন, কিছুটা হলেও তার মন থেকে সেটা কেটে গেল। এবং তাই দর্শককে তিনি বোঝাবার চেষ্টা করলেন আমরা কি করতে যাচ্ছি। এবং সেখানে দেখা যায় যে একটা নাইট মানে যোদ্ধা দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছে।
ওখানে শিফটার থাকে, অর্থাৎ মঞ্চের উপরেই দৃশ্য বোঝাবার জন্য কিছু লোক থাকে, তাদেরকে শিফটার বলা হয়, আমরা ভাটা বলি। এই শিফটাররা কি করলো, প্রথমে একটি বড় দুর্গ দেখালো, নিয়ে তারা মঞ্চের সামনে দাঁড়ালো। ঠিক ওখান থেকে বেরিয়ে এলো দূর, সে হাঁটতে 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 অনেকটা দূর, সে ঘোড়ায় চড়ে অনেকটা দূর এলো, সেটার থেকে তুলনামূলক আরেকটি ছোট সেই তোরণ দুর্গ দেখানো হলো, তোরণ দেখানো হলো। কেন দেখানো হলো? যে তিনি অনেকটা পথ এসে গেছেন সেটা বোঝাবার জন্য। অর্থাৎ বড় ছিল মানে খুব কাছে, এবারে আরেকটু ছোট মানে অনেকটা দূরে। এবং শিফটাররা চেঞ্জ করে আবার আরেক জায়গায় মঞ্চের আরেক কর্নারে তারা ঠিক ফুটলাইটের কাছাকাছি গিয়ে ধরলো তুলনামূলক আরেকটি ছোট তরুণ। অর্থাৎ তিনি অনেক দূরে চলে গেলেন। দর্শকের বুঝতে অসুবিধা হলো না। আরেকটা বিষয় ছিল, কি ছিল? আরেকটি বিষয় হচ্ছে, মনে করো যুদ্ধ লাগছে, এটা কিন্তু তরোয়াল নিয়ে সত্যিকারের যুদ্ধ নয়, মানে ভঙ্গি। তরোয়ালও হাতে নেই, দুজনে প্রচন্ড যুদ্ধ হচ্ছে, একে অপরকে আক্রমণ করছে, ভঙ্গির মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা হচ্ছে, এবং একজন আরেকজনের বুকে তা ঢুকিয়ে দিল, সে পড়ে গেল, পড়ে গিয়ে মরে যাবে না, তাহলে কিন্তু দর্শক সেটাকে চট করে গ্রহণ করবে না। তাই কি করবে? মরে যাওয়ার আগে সে কিছুক্ষণ সেই তরলটা হয়তো ধরলো, ধরার পরে সামনে পেকে গেছে, কারণ যেহেতু বুকে পেটে বুকে এইসব জায়গায় মেরেছে, তাই সামনের দিকে পেকে গেছে, এবং সে চিত হয়ে পড়ে গেল। পড়ে গিয়ে তার হাত দুটো কিছুক্ষণ নড়লো, পাটা নড়লো, মাথা দুটো দুইবার এদিক ওদিক হলো, তারপরে জিভ বের করে ইন্তেকাল। মানে একদম আর্ট আর্ট মানে শিল্পসম্মত এস্থেটিক মরা যাকে বলে। আরেকটি মজার বিষয় হচ্ছে, এবার দেখা গেল সেই যোদ্ধার স্ত্রী এসে তার বুকের উপর পড়ে কান্নাকাটি করছে, চিৎকার করছে। এবার দেখা গেল সেই যোদ্ধা কিন্তু আস্তে আস্তে উঠে চলে গেল, অথচ তার স্ত্রী কিন্তু তখনও কাঁদছে। দর্শকের বুঝতে অসুবিধা হলো না, কেন ওই যোদ্ধা হয়তো আরেকটি রোল সে প্লে করবে, তাই ওইখানে ওই মৃতটা আর দরকার নেই, এটা দর্শক বুঝে গেছে যে একজন মৃত অবস্থায় আছে, সে কাঁদছে। বুঝতে অসুবিধা হলো না, সবাই হাত তালি দিল, সবাই মেনে নিল। এই যে বিষয়গুলো সৌম্যমিত্রকেও নাড়া দিয়েছে। এবার সৌম্যমিত্র দুঃখ করে তাই বলেছেন যে পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত যে বিভাব নামটা করেছেন, অর্থাৎ বিশেষ ভাব, এই যে একটু আগে বললাম আলম্বন এবং উদ্দীপন, সৌম্যমিত্র বলেছেন আমাদের নাটকের নাম বিভাব না হয়ে অভাব হলেই হয়তো ভালো হতো, অভাব হলেই ভালো হতো। কেন অভাব? কেন মানে অভাব বলতে নেই ভাব তা নয়, অভাব মানে হচ্ছে অর্থের অভাব। অর্থাৎ তারা যখন নাটক করছেন, আগে খুব সুন্দর উপস্থাপনা হতো, প্রসেনিয়াম নাটকের একটি আলাদা গ্রহণযোগ্যতা ছিল। কেন ছিল? সমস্ত কিছুর উপকরণের মধ্য দিয়ে করা হতো, তাই দর্শক খুব সহজেই ঢুকে যেতে পারত। তাই বলছেন, রসিকতা করেই বলছেন যে তা অভাব হলেই হয়তো ভালো হতো। যাক, তাহলে এবার এই বিভাব নাটকটি এলো কোথার থেকে? ভাবনাটা একটু আগে বলেছি, ভাবনাটা এলো হচ্ছে জাপানি কাবুকি থিয়েটার থেকে। এই যে থিয়েটারগুলো, এই যে নাটকগুলো, এই যে বিভাব নাটকের সংলাপ কিন্তু
সবাই মিলেই করেছে। এখানে বিভাবের 3টি চরিত্র পাবা তোমরা। মানে শম্ভু মিত্র নাটকও কিন্তু শম্ভু নাম নিয়েছেন, অমর গাঙ্গুলি নাটকে নাম নিয়েছেন অমর, আর তৃপ্তি মিত্র যে নাকি এই নাট্যগোষ্ঠীর অর্থাৎ বহুরূপীর জন্মলগ্ন থেকেই তিনি এখানে আছেন, তাকে সবাই বৌদি বলে ডাকে। তাই এখানে কিন্তু চরিত্রটাও তাকে বৌদি হিসেবেই দেখানো হয়েছে। খুব সুন্দর। এবার আমাদের বিষয়ে যেতে পারি, মানে বিভাব নাটকটির বিষয়টা কি। বিষয়টা মানে শম্ভু মিত্রর কথায় বুঝতে পারি যে শম্ভু মিত্র বলেছেন যে নাটকের সম্পাদক নাকি একটি হাসির নাটক চান। কেন চান? তার নাকি খুব বক্স অফিস। এবার প্রশ্নটা হচ্ছে, সৌম্যমিত্র এলেন কোথায়? সৌম্যমিত্র এলেন হচ্ছে অমর গাঙ্গুলির বাড়িতে। কিসের জন্য এলেন? যখন অমর গাঙ্গুলি বললেন যে আরেকটু বলে নেই, অমর গাঙ্গুলির বাড়িতে যখন এলেন, একটা মজার বিষয়, তিনি মঞ্চে দাঁড়িয়ে ওপরে ডাকছেন, অমর অমর বাড়ি আছো? এবার অমর গাঙ্গুলি মঞ্চে দাঁড়িয়ে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে বলছে, কে? ও শম্ভুদা, চলে আসুন, দরজা ঠেলে চলে আসুন, ডান দিকে দরজা। এবার শম্ভুমিত্র যখন উঠছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, সেটাও একটি কিন্তু ভঙ্গির মধ্য দিয়ে। এবার বলছেন, কি ব্যাপার আপনি হঠাৎ করে? বলে, হাসতে এলাম এবং হাসাতে এলাম। হাসাতে এলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হাসান। হাসিটা কি করে আসবে, উপকরণটা কি হবে, সেটা আমরা একটু পরে যাচ্ছি। এবার দেখো, উনি যখন ঢুকলেন তখন দেখা গেল যে নিন বসুন। কোথায় বসছে? চেয়ারে। চেয়ার নেই, কিন্তু চেয়ারে বসার ভঙ্গি করছে। তারপরে কি করছেন? পেছনের উইন্সে জানলাটা খুললেন। আসলে ওখানে কিন্তু কোনো জানলা দেখানো হয়নি, মনে হলো যেন তিনি জানলা খুললেন, দক্ষিণ মুখ জানলা, যেখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। এবার বলছে, বলুন। বলছে যে এরকম একটা নাটক করতে হবে যেখানে হাসির খোরাক। তো বলছে, চা খাবেন? হ্যাঁ। তার আগে একটা সিগারেট দিয়েছে। এবার এই সিগারেটটা যে তিনি বের করলেন, নিজে একটা নিলেন, অমরকে একটা দিলেন, এটাও কিন্তু অভিনয়। অমরকে দিলেন, এটাও একটা অভিনয়। এবার সিগারেট খাওয়ারও ভঙ্গি করলেন তারা। তারপরে বৌদি চা নিয়ে এলেন। চা কিন্তু ডিশ নেই, পেয়ালা নেই। আনার পর টেবিলের উপরে রাখলেন, তারা তুলে নিল এবং খেল, সম্পূর্ণ কিন্তু ভঙ্গির দ্বারা। এবার বৌদিও জিজ্ঞাসা করছেন, তিনিও জানতে পারলেন এখানে হাসির খোরাকের জন্য আসছেন। তো অমর বলছে, কই হাসি কি হলো? কেন হাসি পাচ্ছে না? অর্থাৎ তিনি এভাবে চেয়ারের উপরে বসে আছেন, পাটা ব্যথা হয়ে যাচ্ছে, এবার তো থাকা যাচ্ছে না। তাই বলছি, কেন এই ভঙ্গি করছি, দেখাচ্ছি, এটা কি হাসি পাচ্ছে না? না, এতে হাসি পাচ্ছে না। তা বলছে যে বল্লভ ভাই বলে গেছে বাঙালি কাঁদুনে চা। বল্লভ ভাই, তাই আমরা ওই হাসি ঠাসি দিয়ে চলবে না, আমাদের ওই
কান্না, মানে দুঃখী মানুষের কথায় তুলে ধরতে হবে। তখন তৃপ্তি মিত্র অর্থাৎ বৌদি বলেন, হাসির খোরাক তো ঠিক আছে, তাহলে একটি বিষয় আবার মাথায় কাজ করছে, সেটাকে আমরা উপস্থাপন করে দেখতে পারি। বলছে সে কি? বলছে প্রেম। প্রেম প্রেম হচ্ছে সব থেকে পপুলার জিনিস। হ্যাঁ, আর আপনি একটু আগে যা করলেন তার মধ্যে কিন্তু হিউম্যান কোনো ইন্টারেস্ট থাকবে না এবং আমাদের পপুলার কোনো অ্যাপিলও নেই। আমি যদি ওই পপুলার করতে চাই তাহলে আজকে সব থেকে পপুলার হচ্ছে প্রেম। প্রেমের একটা দৃশ্য করা যেতে পারে। তো এখানে একজন নায়ক, একজন নায়িকা লাগবে। তা নায়ক কে হবে? নায়ক কে হবে? সৌম্য মিত্র বলছেন আমি। বৌদি বলছে সৌম্য মিত্রকে যে তুমি হও। বলছে আমি, হ্যাঁ আমাকে মানায় ভালো। যাই হোক, আর নায়িকা তৃপ্তি মিত্র হবে। এখানে কিছু সংলাপ আছে খুব সুন্দর, যে নায়ক আসবে, এদিক থেকে নায়িকা আসবে, নায়ক তাকে ধাক্কা দেবে। তো সৌম্যমিত্র জিজ্ঞাসা করেছিল নায়ক কোথা থেকে আসবে? স্কুল অফিস থেকে না কোথা থেকে আসবে? সে বলছেন, বৌদি বলছেন হলেই হলো, নায়ক সে যেখান থেকে আসুক না। কারণ বলছে ও আচ্ছা, তার কোনো অফিস নেই, তার কোনো ঠিকানা নেই। তখন বলছে না, তখন সম্ভবিত বলছেন যে হ্যাঁ স্কুল কলেজও হতে পারে। এখানে একটু হাসির উদ্বেগ আছে বটে, কিন্তু তেমন কিছু ব্যাপার নেই। যাই হোক, আমাদের সেটা বিষয় সংলাপে যখন যাব আমরা তখন বুঝতে পারবো। এখানে দেখা গেল যে উভয়ের মধ্যে ক্লাস হলো এবং সম্মিত প্রথমে আমদামদা করছিল, বৌদি তাকে উদ্বুদ্ধ করেছে এবং হিন্দিতে বক্তব্য পড়ে গেছে। যাই হোক, এবার তারপরে দেখা যায় যে বৌদি একটা কর্নারে গিয়ে একটি গাছের ডালে ধরে একটা রোমান্টিক দৃশ্যের অবতারণ করে, আর বাইরের থেকে হারমোনিয়ামে একটি গান বেজে উঠল, মালতী লতায় দোলে দোলে। সবই কিন্তু ইসের মধ্য দিয়ে, ভঙ্গিমার মধ্য দিয়ে, কিন্তু হারমোনিয়ামে ওই গানটা কিন্তু বাইরে থেকে এসেছিল। তার বেশি কিছু আবহ সঙ্গীত দেওয়ার অর্থ ছিল না তাদের, কিন্তু গানটি এমন ন্যাকা সুরে হচ্ছিল যে সম্মিত সেটাকে মানতে পারছেন না, যে এটা বিশ্বভারতী কখনো পারমিশন দিতে পারে এইভাবে রবীন্দ্রনাথের গানকে বিকৃতি করে। তখন বলছিল যে আরে মানে হারমোনিয়ামের যে বক্স অফিস বলেও তো সবসময় স্থিতি দেখলে চলে না, বক্স অফিস বলে একটা, অর্থাৎ মানুষের মনোরঞ্জন করতে গিয়ে আমরা যেভাবে খুশি যা খুশি তাই করব। যাই হোক, সেখানে যখন সবাই জিজ্ঞাসা করলো হাসি পাচ্ছে কি পাচ্ছে না, তখনও কারো হাসি পাচ্ছে না। তাহলে কি করা যায় সবাই চিন্তায় পড়ে গেল। আমি আবার বলেছি যে নাটকের সংলাপ ওরাই তৈরি করছে, ওরাই বিষয়বস্তু বা প্লট তৈরি করছে, জমাট বাঁধছে। সবাই চিন্তা করছে খুব গভীরভাবে চিন্তা করতে করতে বৌদি আরেকটি প্রপোজাল দিয়ে বসে। এটা কি? এটা হচ্ছে, আগেরটা ছিল লাভ সিন আর এটা হচ্ছে প্রোগ্রেসিভ লাভ সিন। কিরকম সেটা? সম্মিলিত ঠাট্টা করে বলেছেন, প্রোগ্রেস করতে করতে লাভ, না লাভ করতে করতে প্রোগ্রেস। যাই হোক, এখানে কিন্তু আরেকটি ক্যারেক্টার দরকার পড়ে গেল।
সেই ক্যারেক্টারটি হচ্ছে পুলিশের। এবার কে করবে পুলিশ আর কে করবে নায়ক? পুলিশ হতে গেলে 32 ইঞ্চি ছাতি লাগে, অমর গাঙ্গুলির আছে এবং মানবেও ভালো। বৌদির ইচ্ছে নায়ক সৌম্য মিত্রই হোক, তাই হলো। এবার আমরা দেখলাম এই প্রোগ্রেসিভ লাভ সিনে যে নায়ক নায়িকার বাড়িতে এসেছে, নানা কথা হচ্ছে। এবার তার জানলা আছে যেটা, তার নিচেই হচ্ছে মনীষা মাদ্দান ল্যাব। ওখানে একজন পুলিশ পাহারা দিচ্ছেন। ওই যে পুলিশ ওখানে খৈরি খাচ্ছেন, বগলতলায় তার রুলার আছে, এইসব ভঙ্গিগুলো কিন্তু দেখানো হচ্ছিল। এবার উনি বেরোতে যাবেন যখন, তখন দেখেন যে পুলিশ দ্বারা। এবার এসে বলছেন, মানে ও কিসের ক্যারেক্টার করছিল, যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তিনি চুপ করে এই বাড়িতে পালিয়ে আছে। যদিও সৌম্য মিত্র এটা মানতে রাজি হয়নি যে পরে দর্শক আবার তাকে মারতে উঠবে বা এই ক্যারেক্টারটা করাটা ঠিক হবে কিনা। যাই হোক, শেষ পর্যন্ত যেহেতু নাটক, তাই তিনি তো তাকে বোঝাবার চেষ্টা করেছেন এবং সে মেনেও নিয়ে আসছে। এখানে কি করে হবে, কি করে পুলিশকে এড়িয়ে ওই জানলা দিয়েই তাকে নামতে হবে, সামনে দিয়ে যাওয়া যাবে না, সামনের দরজাতেই পুলিশের মুখটা, তার পেছন ওই জানলা দিয়ে নামতে হবে, আর জানলা এতটা উঁচু থেকে তাকে নামতে হবে। এবার একটা তো ডায়লগ দিতে হবে। তখন বার্নার শট থেকে দ্য নাইট ইজ কলিং মি, এই ডায়লগটা ওই আমরা তুলসী লাহিড়ী পথিক নাটকটা দেখেছি, ওখানেও আছে, আমি তো চললে আর আসবো, ফিরে আসবো কিনা জানি না। অমর নিচেই দাঁড়িয়েছিলেন, সৌম্য মিত্র ওইখান থেকে ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে অমর গাঙ্গুলি তার পেছনে ধাওয়া করে। এইভাবে দ্বিতীয় ওই প্রোগ্রেসিভ লাভ সিনটাও শেষ হয়। কিন্তু এর মধ্যেও কোনো ওই হিউম্যান ইন্টারেস্ট বা পপুলার কোনো অ্যাপিল তারা খুঁজে পায় না। বৌদি একটু রাগ হয়ে যান, তখন সৌম্য মিত্র বলেন, দেখো এই চার দেওয়ালের মধ্যে বসে থেকে আমাদের জীবনটা শুকিয়ে গেছে। জীবনকে যদি উপলব্ধি করতে হয়, এই চার দেওয়ালের গণ্ডির থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই বিশ্ব প্রকৃতির মধ্যে অসংখ্য ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকেই আমাদের নাটকের বিষয় করতে হবে। আর শুধু ইচ্ছার বিরুদ্ধে দাঁত বের করে হাসি এবং কিছু সংলাপ দিয়ে দর্শকের হয়তো সাময়িকভাবে মনোরঞ্জন করা গেলেও নাট্য ভাবনা যার থেকে তারা নাটক করে, যাটা মানুষের মধ্যে প্রভাবিত হয়ে উপকৃত হবে, সেটা কিন্তু তারা পাবেন না। সুতরাং নাটক শুধু তামাশা হিসেবে, অর্থাৎ দর্শকের মনোরঞ্জনের বিষয় হয়ে থাকবে। তাহলে আবার সে বলতে হয়, গণনাট্য যখন অভিনীত নাটকও হচ্ছিল, তখন ওই যে যুদ্ধ, মন্বন্তর, দুর্ভিক্ষ, তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, এই দেখতে দেখতে মানুষ কিছুটা হলেও ওই ভাবনা এসেছিল গণনাট্য মানেই এই কথাগুলো। তাই গণনাট্যকেও তখন তারা অতটা গুরুত্ব দিত না। ফাঁসি বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল তারা, মানুষ তখন বুঝতে পেরেছিল। তাই তার রস পরিবর্তনের জন্য যেমন নবনাট্যকে আনতে হয়েছিল
কলাকুশলী, সংলাপ, উপস্থাপনা, এই নাট্য রস যাকে বলে, এই রসের সঞ্চার হয়েছিল। কাব্যের রস যেমন অলংকার, নাটকের রসও কিন্তু আমরা এই আলম্বন এবং উদ্দীপন এই দুটো বিষয় পেয়ে থাকি। তার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। যাই হোক, এবার অমর গাঙ্গুলি এবং সৌম্য মিত্র দুজনে বাড়ির বাইরে পা রেখে যখন যাচ্ছেন রাস্তা দিয়ে, ওখানেও মজার বিষয়, একটি ট্রাম যাচ্ছে। ওই যে শিফটাররা ট্রামের কতগুলো বক্স একে টিং 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 ঢং 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 শব্দ করতে করতে, মুখেই শব্দ করতে করতে তারা এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশে চলে সোজা যাচ্ছে। আবার দেখা গেল বাস তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং বাসও তারা কার্টুনে একটু বড় আঁকানো যাচ্ছে, এবং কি ওরা প্রায় চাপা পড়তে নিয়েও ওই ড্রাইভার সাবধান করে দিয়েছে। এটা একটু নাটকীয়তার জন্য সেই জায়গাগুলো করতে হয়েছে। এখানেও কিন্তু যে শিফটাররা আছে তাতে কিন্তু দর্শকের কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে যখন তারা এগিয়ে যাচ্ছে, তখন দূর থেকে দেখতে পাচ্ছে একটি মিছিল আসছে। দূর থেকে আসছে তার বোঝার জন্য খুব ধীরে ধীরে শব্দটা শোনা যাচ্ছে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। এটা ক্রমশ সামনে আসছে এবং তারাও এগিয়ে যাচ্ছে। খুব কাছাকাছি আসছে যখন তারা ভয় পেল, এই বোধহয় একটা কিছু ঘটতে চলেছে। ওই যে আবারও সেই নিপীড়িত মানুষ, ক্ষুধার্ত মানুষ তার দাবি নিয়ে পথে নেমেছে সরকারের বিরুদ্ধে, আর সরকার তো নিশ্চয়ই তাদেরকে দমন করবেই। এই তো দৃশ্য। সেই ফিরে যেতে হচ্ছে গণনাট্য আন্দোলনের পটভূমিকা। তারপর কি করুণ অবস্থা হলো দেখো। আমরা দেখলাম ক্রমশ ওই চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই, একটি মেয়ে একটি ছেলে ফেস্টুন হাতে চিৎকার করছে, তার পেছনে বড় লাইনটি যদিও ছিল না, মঞ্চে তাদের দুজনের দেখানো হয়েছে, আর মিছিলে বাইরের থেকে অনেক শব্দ যোগ করা হলো, তাতে বোঝা গেল অনেক বড় লাইন। এবার সার্জেন্ট এলো, হল্ট, থামতে বললো। তারা থামে না, বলছে এবার কিন্তু তাহলে গুলি করব। ওরা আরো জোরে চিৎকার করছে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। তখন সারি হয়ে পুলিশ দাঁড়িয়ে গেল, হ্যান্ডস আপ, হাত তুলতে বললো। ওরা হাত তোলেনি। নিমিষের মধ্যে সার্জেন্ট অর্ডার দিয়ে দিল, ফায়ার। দেখা গেল সেই তাজা দুটো একটি যুবক একটি যুবতী এই বিশ্ব প্রকৃতির উন্মুক্ত এই রাজপথে তারা লুটিয়ে পড়লো চিৎকার করতে করতে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। সৌমিত্র ঠিক থাকতে পারলেন না, ছুটে গেলেন তাদের পাশে এবং দেখলেন স্তম্ভিত হয়ে আছে দুটি প্রাণ। অমরকে তখন বলল, কি অমর, এবার নিশ্চয়ই তোমার খুব হাসি পাচ্ছে। অমর গাঙ্গুলি স্তম্ভিত। এখানে নাটকটি শেষ হয়েছে। কি পেলাম তাহলে? কি পেলাম তাহলে? প্রথম দিকে আমরা দেখেছি জোর করে কোন বিষয়কে নাট্যকার, কবি, সাহিত্যিক ইচ্ছাকৃত সৃষ্টি করে তুলে ধরতে পারেন না। তা স্বতঃস্ফূর্ত। এই কবি সাহিত্যিকদের জন্ম দেয় কে? কবি সাহিত্যিকদের জন্ম দেয় এই জগৎ, এই জীবন। কিসের থেকে? ক্রাইসিস। অর্থাৎ আমাদের জীবনের মূল্যবোধ যখন বিনষ্ট হতে চলেছে,
আমাদের ক্ষুধা যখন এক শ্রেণীর মানুষ কেড়ে নিচ্ছে, যখন আমাদের হাত দুটো শৃঙ্খলে আবদ্ধ করে দিচ্ছে, তখন কবি সাহিত্যিক হয়তো স্টেন গান নিয়ে ছুটে যেতে পারেন না, বা ছুরি নিয়ে ছুটে গিয়ে তাকে হত্যা করতে পারেন না, পারেন তৃতীয় অস্ত্র তুলে ধরতে, কলম। এই কলমের মধ্য দিয়ে তিনি তার মনের দুঃখকে এবং বাস্তব চিত্রকে দুই একাকার করে, ওই আবার বলছি, গণনাট্যের ভাবনার সাথে নবনাট্য মিশিয়ে, অর্থাৎ নাটকীয় কৌশলতা অবলম্বন করে তারা তুলে ধরবার চেষ্টা করে। নাটকের ক্ষেত্রে কবিতাও তাই। কেন তোমরা ব্রেকটে পড়নি? পড়তে জানি এক মজুরের প্রশ্ন হাজারো প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? সিজার একাই যুদ্ধে জয়ী হয়েছিল, নাকি আলেকজান্ডার একাই যুদ্ধে জয়ী হয়েছিল? অনেক ইসের কথা তুলে ধরেছে এখানে পরপর। আমি যাচ্ছি না যে রাজারা কি ঘাড়ে করে পাথর নিয়ে আসতো, ওই চীনের প্রাচীরই বলো, রোমের বলো, বা ওই নৌ জাহাজি ডুবে যাওয়া বলো ফিলিপসের। ফিলিপস কার জন্য কেঁদেছে? ওই রাধুনির জন্য কাঁদেনি। আরেকজন একা বিশ্বজয় করেছে না, তার সৈন্য ছিল। চীনের প্রাচীর যারা তৈরি করলো তাদের পাওয়া গেল না। কেন পাওয়া গেল? এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যে আমরা নাটকটিকে দুটো পার্ট করেছি। একটি পার্টে আমরা দেখলাম যে সম্পাদক বলেছেন যে হাসির নাটকই করতে হবে, তার নাকি বক্স অফিস আছে, মানে অর্থাৎ খুব চাহিদা এবং মানুষকে খুব সহজে মানুষের কাছে পৌঁছানো যায়। কিসের জন্য পৌঁছবো আমরা? আমাদের জীবন কি এতই টুকন? আমরা দেখলাম তো তাই শেষ দৃশ্যে, এই বিশ্ব জগতের মাঝে যখন আমরা উন্মুক্ত করে দিলাম, সেখানেও প্রথমে শুকিয়ে যাওয়া প্রাণের কথা আমরা পাচ্ছি। কিন্তু এই শুকিয়ে যাওয়া প্রাণকে উজ্জীবিত করে গেল মৃত্যুর মধ্য দিয়ে দুটো প্রাণ, কুশীলব হিসেবে না, মানুষ হিসেবে। মূল্যবোধের তাগিদ থেকে সৌম্যমিত্র এবং অমর গাঙ্গুলি স্তব্ধিত হয়ে রইলেন, দুটি যুবক। এখানেই ওই বিভব নাটকটার সার্থকতা হয়। তাহলে নাটক সম্পর্কে তোমরা পেলে, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, না যে আমরা এটাকে কিভাবে পার্ট পার্ট করে পড়ব। তোমরা এক কাজ করবে, প্রথমে একটু গণনাট্য নবনাট্যটা বুঝে নেবে, তাহলে সৌম্যমিত্রকে বুঝবে, মানে গণনাট্য আন্দোলনটা কি আর নবনাট্য আন্দোলনটা কি, তাহলে সৌম্যমিত্রকে বুঝে গেলে। আর সৌম্যমিত্র এই নাটকটা জাপানি কাবুকি থিয়েটার থেকে নিয়েছেন কেন, সেটাও আমরা কিন্তু আলোচনা করেছি। এটা বিভাগটার অর্থ বুঝে নাও, তারপরে নাট্য উপস্থাপনার ক্ষেত্রে চলে যাও, যে কেন তিনি উপকরণবিহীন নাটক করতে চাচ্ছেন। পেশটা কি, তিনি কোথায় কোথায় পেলেন? পুরনো বাংলা নাটকে পেলেন, উড়ে যাত্রা পেলেন, মারাঠি তামাশায় পেলেন, রুশ পরিচালক আইজেনস্টাইনের বক্তব্যে পেলেন, যেখানে নাইটের কথা আমি বললাম, এবং তরবারি নিয়ে কাল্পনিক যুদ্ধের কথা পেলাম। এই সব কিছু মিলে, এবং ওই যে চাষি এবং জমিদার, আবার মঞ্চে দাঁড়িয়ে সে দাড়ি পরিবর্তন করে তার একটি নামাবলী গায়ে চেপে ওই জমিদারি কিন্তু আবার সে পুরোহিতের অভিনয় করে দিলেন। তাহলে এই যে কৌশলটা, তাহলে খুব সহজ হলো নাটক উপস্থাপনার ক্ষেত্রে। কিন্তু আমরা কি পেলাম? এই
বিষয়টাকে কেন্দ্র করে দুটি বিষয় পেয়ে গেলাম। একটা, হাসির নাটক করতে গিয়ে উপকরণ সংগ্রহের জন্য সৌমিত্র অমর গাঙ্গুলি বাড়িতে গিয়ে যা পেলেন তার মধ্যে কোনো অ্যাপিল নেই বা হিউম্যান ইন্টারেস্ট নেই। আর শেষেরটা যা পেলাম সেখানে সেই বল্লভভাই প্যাটেলের কথাই বলতে হয়, কান্না। আমরা বাঙালি কাঁদুনের জাত, এই কান্নার মধ্য দিয়ে, এই অস্ত্রের মধ্যে লুকিয়ে আছে আমার প্রতিবাদের ধ্বনি। আমরা একটু একটু ঘামের দ্বারা আমরা তৈরি করেছি আমাদের সমস্ত ইমারত, কিন্তু এই ইমারতের পাদদেশে দাঁড়িয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো ভূমিকা থাকে না, যারা আমরা শ্রমিক, আমরা শ্রমজীবী মানুষ। তাই তারা বেঁচে থাকার তাগিদে একটু কাপড় চেয়েছে লজ্জা নিবারণের জন্য। আমাদের 5টি মৌলিক অধিকারের মধ্যে আরেকটি খাদ্য, তা কিন্তু তারা পায়নি, বরং কি পেল? গুলি। কে করলেন? সার্জেন্ট। সার্জেন্ট কে? শাসক শ্রেণীর প্রতিনিধি। বরাবর দেখেছি আমাদের এই পৃথিবীতে দুটো জাত আছে, এক হচ্ছে মালিক শ্রেণী আর এক হচ্ছে শ্রমজীবী মানুষ। এক হচ্ছে ধনী আর এক হচ্ছে গরিব। এক হচ্ছে শাসক আর এক হচ্ছে শোষিত মানুষ। শেষ পর্যন্ত গিয়ে আমরা সেখানেই মিলিত হলাম। অর্থাৎ সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার যেখানে নেই, সেখানে হাসি দিয়ে আমরা কি করব, সেটাই তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। নিশ্চয় তোমরা বুঝলে। আর এখানে তোমরা প্রশ্নগুলো এইভাবে সাজাতে পারো, নামকরণটা কিভাবে হলো, বা সৌমিত্র কেন বললেন বিভাব না হয়ে অভাব হওয়া উচিত ছিল, অর্থাৎ তাহলে নাট্য কৌশল বা ওই যে উপকরণহীন নাট্য উপস্থাপনের কথাটা তুমি আনতে পারো। তারপরে আরেকটা দিক যাবে সংলাপ, দুটো সংলাপ, দুদিকে। একটা হচ্ছে হাস্য রসের সম্ভাবনা, রস তৈরি করে। তোমরা জানো যে কাব্যে 5টি রস আছে, হাস্যরস, দাস্যরস, 10টি রস আছে, হাস্যরস, দাস্যরস, সক্ষরস, করুণ রস, বীর রস, অদ্ভুত রস, বিকট রস। এগুলো 10টার মধ্যে এখানে সেই হাস্যরসটাই উপস্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু হাস্যরস করুণ রসের কাছে ভেসে গেছে। এই করুণের মধ্যেই রয়ে গেছে মানুষের চাহিদাটা। সেই বিশ্ব প্রকৃতির অঙ্গনে দাঁড়িয়ে আমরা সেটাই প্রমাণ করলাম, সেটাই সৌমিত্র দেখাবার চেষ্টা করলেন। তাই বিষয় ভাবনাটা তুমি আলাদা করো, তাহলে তুমি যে কোনো ওটার মধ্যে দুটো পার্ট করে নাও, যে এই 4 দেওয়ালের মাঝখানে থেকে জীবনের খোরাক পাওয়া যাবে না, আর শেষে ওই চাল চাই কাপড় চাই এই স্লোগানের মধ্যে যে পরিসমাপ্তিটা লুকিয়েছে, তাহলে তোমার নাটক শেখা হয়ে গেল। আর ভালো করে নাটকটাকে পড়ো। নাটকটা যদি আমি সংলাপের মধ্য দিয়ে যেতে পারতাম ভালো হতো, কারণ অনেক বড় নাটক, তোমাদের পড়াতে গেলেই ওই নাটকটাই হয়তো 1 দিন 2 দিন লেগে যাবে। নাটকটা তোমরা পড়ো, পরবর্তীতে তোমাদের আবার যখন আসবো আমি, তখন তোমাদের কাছ থেকে আমরা কিছু জানার থাকলে আমি সেটা জানিয়ে দেবো, এবং প্রশ্ন আকারে কিভাবে লিখতে হয় সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকো, বাড়িতেই থাকো।